আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা বুঝতে পারছেন, ক্রিকেট খেলার বেসিক সাধারণ কিছু টিপস নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে ফুটবল নিয়ে কথা বলেছিলাম, মানে আমি যেভাবে যেই পন্থাগুলো অবলম্বন করি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, শেয়ার করব, আলোচনা করব। সো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর বাই দ্য ওয়ে, যা করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন কোনো কিছুই হবেন না, জাস্ট ইনফরমেশন প্রোভাইডার হিসাবে নেন। আপনার আর্থিক ক্ষতি সাধনের জন্য আমি দায়ভার বহন করব না। সো যদি ওয়ান এক্সের বা বিজেএলএফ এর অ্যাকাউন্ট করতে চান, তাহলে আমার প্রোমো কোড টিম প্রো ওয়ান এক্সের জন্য, এবং বাকি যে লিঙ্ক, আনুষঙ্গিক লিঙ্কগুলো আছে সেগুলো আমার প্রথম কমেন্টে পিন করা আছে, সেখান থেকে চলে যেতে পারেন। তো মেন টপিক্সে চলে যাই। তো দেখুন, আমার কপাল ক্রিকেটের জন্য খুবই খারাপ। আমি ক্যালকুলেশন মিলাইতে পারি না, আর আমার মনে হয় যে ক্রিকেট টোটালি একটি রোবটিক খেলা হয়ে গেছে, ঠিক আছে? মানে এরকম হয়ে গেছে যান্ত্রিক, মানে বোঝা যায় না, কোনো আইডিয়া করা যায় না। তারপরও কিছু কিছু টিপস আমি ব্যবহার করি, সেগুলো নিয়ে কথা বলবো। যেহেতু একটা চরম মৌসুম চলতেছে সামনে, আর বড় ধরনের মৌসুম আসতেছে, ওয়ার্ল্ড কাপ আসতেছে এই মাসে, তিনটা বড় বড় মেজর ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে, সামনে বিপিএল আছে, সেজন্যই আলোচনাটা করছি। আমি বরাবরের মতনই লিখে রাখছি এখানে। আজকের টপিকস হলো ক্রিকেট এর বেসিক টিপস, বেস্ট ক্রিকেট টিপস 2025। সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি নতুন হন বা পুরনো হন, এই ভিডিওটি দেখার পর এই ক্রিকেট সম্পর্কে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে একটু হলেও সাহায্য করবে এই ভিডিওটা, ঠিক আছে? আমার যা মনে হয় আর কি। সো আমি কাউকে ছোট করতেছি না, আমি জাস্ট আমার কথাগুলো এখানে বলার চেষ্টা করছি। সো এভাবেই নেবেন। তো আমি কিছু বড় বড় পয়েন্ট সাজিয়েছি, মেন পয়েন্ট। যেমন 1 নম্বরে, ক্রিকেট একটু বুঝে নেবেন এটা কি বলতে, আপনি বা আমরা কি বুঝি। ক্রিকেট স্টেক হলো ম্যাচ, খেলোয়াড় বা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সম্ভাবনা অনুযায়ী ব্যালেন্স ইনভেস্ট করা, ঠিক আছে? জাস্ট বাংলা কথায় যা জু, ঠিক আছে? বুঝে নিন। সো এটা করার আগে আপনাকে 3টি জিনিস অবশ্যই জানতে হবে বা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টিম পারফরমেন্স, মানে বর্তমানে বা সমসাময়িক সময়ে কোন টিম কীরকম পারফরমেন্স করতেছে এটা। আর কোন পিচে খেলা হচ্ছে, কোন জায়গায় খেলা হচ্ছে, কোন সাবকন্টিনেন্টে খেলা হচ্ছে সেটা, মানে পিচ রিপোর্ট। আর এটার ওটস বা রিটার্ন কীভাবে কাজ করে, এই তিনটা বুঝতে পারলে আপনি 50% সফলতা এগিয়ে থাকেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ নলেজ থাকতে হবে আপনার খেলা সম্পর্কে, এবং ধারণা থাকতে হবে। হুটহাট করে আসলে চলবে না, যেটা আমি বরাবর মতন সবসময় বলি। তো তারপরে যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে টিম সম্পর্কে অ্যানালাইসিস কীভাবে করবেন। দেখুন, স্টেক করার আগে অবশ্যই দেখবেন শেষ 5 ম্যাচে যেই টিমটাতে আপনি স্টিক করতে যাচ্ছেন, সেই টিমের শেষ 5 ম্যাচের ফর্মটা কীরকম, বা কোন কম্বিনেশন, কোন প্লেয়ার নিয়ে তারা খেলতেছে, ঠিক আছে? যদিও এগুলোতে ক্যালকুলেশন ততটা কাজে দেয় না, তারপরও এটা করে নেওয়া ভালো, ঠিক আছে? মানে পরিসংখ্যান বলতে কোনো কিছুই নেই, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তারপর টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরি আছে কিনা এটা জেনে নেবেন। এর জন্য অনেক অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারেন কোন ভেন্যুতে ম্যাচ হচ্ছে। যেমন আমাদের ধান ক্ষেত আমাদের যেই মাঠটা আছে সেটাই খেলা হলে একরকম, আবার যদি পাশের দেশে, দাদাদের দেশে খেলা হয় সেখানে আরেক রকম, অস্ট্রেলিয়া ইন্ডিয়া হলে আরেক রকম। আর সেজন্য ভেন্যু সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। হোম টিম সর্বদা একটু এগিয়ে থাকে মনস্তাত্ত্বিকভাবে, ঠিক আছে? আমি মনে করি খেলা তো মানে একটা দিনের বিষয়, যার দিনটা ভালো যাবে সেই ভালো করবে। সো তারপরও হোম টিম সর্বদা একটু এগিয়ে থাকে, কারণ দেখা গেছে একটা স্টেডিয়ামে যদি 30,000 দর্শক নেয়, সেক্ষেত্রে হোম টিমের সাপোর্টার কিন্তু ম্যাক্সিমাম 90-95% থাকে। তো তারা মনস্তাত্ত্বিকভাবে একটু চাঙ্গা থাকে। যখন আপনার পিছনে কয়েক হাজার মানুষ চিল্লাবে, তখন কিন্তু আপনার শক্তিটা, সাহসটা এমনি বেড়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারত অস্ট্রেলিয়া হলে ভারত স্পিন সহায়ক পিচ বানাবে স্বাভাবিক, আর তারা স্পিন দিয়ে ঘায়াল করার চেষ্টা করবে। এটা আপনার স্টেকের সিদ্ধান্তে প্রভাব অবশ্যই ফেলবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মাঠে হলে তারা পেসিং বা মানে বাউন্সি উইকেট বানাবে, আর বাংলাদেশে হলে এমন উইকেট বানাবে সেটা যে বানায় সেই বুঝবে না, ঠিক আছে? এগুলো অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। তারপর 3 নম্বর যে পয়েন্টটা, পিচ ও কন্ডিশন বিশ্লেষণ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? ফ্ল্যাট পিচে বেশি রান হয়, সেখানে টোটাল ওভার আপনি খেলতে পারেন, ঠিক আছে? টোটালগুলো ওভার খেলতে পারেন আন্ডার না করে, ঠিক আছে? স্পিন সহায়ক পিচে ব্যাটার রান কম করবে, সেক্ষেত্রে আন্ডারটা ভালো হয়, সেটা আপনি খেলার ধরন দেখে বুঝে নিতে পারবেন। আর যারা ম্যাচের আগে টোটাল ম্যাচ সম্পর্কে, উইনিংয়ের একটা মানে মানে ম্যাচে জয় বা বিজয় সম্পর্কে ধরেন, সেক্ষেত্রে অন্যটা, আমি ইন প্লের কথা বলছি।
পেস হেল্পিং পিচে প্রথম ইনিংসে উইকেট পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ সেক্ষেত্রে পিচটা একদম পুরো কড়া থাকে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এগুলো একটু অ্যানালাইসিস করে নেওয়া ভালো। ওয়েদার রিপোর্ট আপনারা জেনে নিতে পারেন, বর্তমানে এগুলো জানা আহামরি কোনো কিছু না, গুগল মতো আছে। তারপরে 4 নাম্বার যে পয়েন্টটা এখানে লিখেছি, জনপ্রিয় মার্কেটগুলি সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। মানে এক এক সাইটে কিন্তু এক এক রকম মার্কেট দেখবেন। বিজে লাইফের ক্ষেত্রে আপনার টোটাল রানটা একটা অপশন থাকে, আবার এখানে এক্সচেঞ্জ অপশন থাকে, আবার অন্যান্য সাইটে থাকে 3টা অপশন, একটা একটু লোয়ার থাকে, একটা একটু মিডিয়াম সাইজ থাকে, একটা একটু হাই রিস্কি থাকে। সো মার্কেট সম্পর্কে বা মানে প্রত্যেকটা সেকশন সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যেমন ম্যাচ উইনার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যে কোন রকম, যেমন প্রথমে যদি আপনি নিয়ে নেন, সাপোজ বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, বাংলাদেশকে কীরকম ওটস দিবে এটা আপনারা জানেন, বাট খেলার পজিশন দেখবেন ঘুরে গেল, তখন কিন্তু আপনি হাই হাই করবেন। সো এই ক্ষেত্রে হাই হাই করার কিচ্ছু নেই, যদি আপনি আগে করে ফেলেন সেগুলো মেনে নিতে হবে। তারপর টস উইনার আপনি চালিয়ে নিতে পারেন। তারপর ওভার আন্ডার রানস এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, সেক্ষেত্রে একটু আগে খেলাটা দেখে নিলে ভালো হয়। প্লেয়ার পারফরমেন্স কীরকম, কোন প্লেয়ার রানে আছে, ফার্স্ট উইকেট পার্টনারশিপ কীরকম হবে, লাইভ বা ইন প্লে, এটা যেটা আমার সবচেয়ে পছন্দ। আমি কখনোই আগে নেই না, কখনোই যে না তা না, একটা সময় নিতাম, বাট দেখছি আগে নিলে ঝামেলা। সো সেই ক্ষেত্রে একটু পরে ইন প্লে সময় খেললেই সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে জনপ্রিয় সেকশন। তারপর লাইভে যারা করেন, মানে ইন প্লে অবস্থায় যারা করেন, তাদের জন্য কিছু কথা। লাইভে বুদ্ধি কাটাতে হয়, যেমন ম্যাচে বড় পরিবর্তন হলে ওর দ্রুত বদলায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটা কাজে লাগাতে হবে পজিশন বুঝে। প্রত্যেকটা ম্যাচে আপনাকে সুযোগ দিবে, সেই অনুযায়ী সুযোগ কাজে লাগাতে হবে, বাট সুযোগটা আপনার খুঁজে নিতে হবে, সেজন্য ভালো ধারণা থাকতে হবে। সো যা বলছি নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, আমার কথা এইভাবে যে করতে হবে এরকম কোনো কিছু না। উইকেট পড়লে বড় টিমের কিন্তু ওটস বেড়ে যায়, ছোট টিম একটু কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই চান্সটাও নিতে পারেন। তারপর ব্যাটসম্যান সেট হয়ে গেলে আপনি ওভার রান নিতে পারেন, স্বাভাবিকভাবেই ব্যাটসম্যান তখন রান করবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ব্যাংক রুল ম্যানেজমেন্ট করতে শেখা, ঠিক আছে। যা কিছুই করুন না কেন, একটা নিয়ম অবশ্যই আপনার মানতে হবে, সব কিছু একটা নিয়মের ভিতরেই, ঠিক আছে। দুনিয়ার এভরিথিং একটা নিয়মের ভিতরেই ঘোরাফেরা করছে। নেভার, দেখুন এখানে আমি কি লিখছি, নেভার মোর দেন ইউ ক্যান লস, মানে ততটুক আপনি করবেন না যতটুকু আপনার হারার ক্ষমতা নাই, ঠিক আছে। যেমন আপনি চাইলে কিন্তু লাভ দিয়ে আসমান ছুঁইতে পারবেন না। সো সর্বোচ্চ 10%-এর বেশি কখনো করবেন না, বা এটা আপনার উপর ডিপেন্ড করে। 10-20 মানে একটা ভাগ করে নেবেন। আপনি একবারে যা ডিপোজিট করলেন সব ধরে ফেললেন যে এক চান্সে হয় এসপার নয় উসপার, এরকম করলে কিন্তু আপনার রেসিং অভ্যাসটা মনের ভিতর জেগে যাবে, তখন কিন্তু আপনি অতিরিক্ত হারবেন। তারপর ধীরে ধীরে লাভ করার চেষ্টা করুন, একদিনে বড় লাভের আশা করলে আপনার এটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আর যত কম পারেন একদিনে খেলার চেষ্টা করুন, যত কম মিস্টেক করবেন তত আপনার লাভের রেশিওটা বেড়ে যাবে। বেশি করলে কিন্তু আপনার হারার প্রবণতাটাও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। সো এই ব্যাংক রুল ম্যানেজমেন্টটা করবেন, এটা নিজের উপর, নিজের কন্ট্রোলের উপর থাকে। তারপর যেটা হচ্ছে, যেমন আমি যে বিষয়গুলো সর্বদা মেনে চলি সেগুলো হচ্ছে, আবেগ দিয়ে স্টেক থেকে আমি যতটা সম্ভব আমি সবসময় দূরে থাকি। যেমন বাংলাদেশের খেলা হলে খুব এমনি তো একটা চাপ থাকেই, যেমন মনে করেন সাপোর্টের চাপ, সেক্ষেত্রে আবেগ দিয়ে আপনার বাংলাদেশের অস্ট্রেলিয়ার খেলা হলে আপনি বাংলাদেশের পক্ষে ধরে ফেললেন ইচ্ছা মতন, ঠিক আছে। আবেগ দিয়ে যে বাংলাদেশ তো জিতবে আমার টিম, এরকম আবেগ দিয়ে কাজ হবে না। প্রিয় টিমের উপর প্রিয় টিমের উপর চোখ বন্ধ করে ইনভেস্ট করি না আমি কখনোই, ঠিক আছে। প্রিয় টিমগুলো যেহেতু আমার সাপোর্টে থাকে, সেহেতু সাপোর্টটা আলাদা, আর এক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারটা আলাদা। টেলিগ্রামের বা বিভিন্ন গ্রুপের ফিক্সড টিপস বিশ্বাস তো করি না, বরং তাদের বাস দিয়ে ভিডিও বানিয়েছি। সো অনেকে বিশ্বাস করে টাকা দিয়ে কিনে নেন, অনেকে 2,500 5,000 টাকা দিয়েও কিনে নেন, বাট এগুলো কীভাবে ভাই আমি বুঝি না তাদের। মানে নিজের বুদ্ধিতে যদি আপনি বড়লোক, একটা কথা আমি বলি বারবারই, যে নিজের বুদ্ধিতে যদি আপনি ফকির হয়ে যান নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, বাট অন্যের বুদ্ধিতে বড়লোক হলেও কিন্তু অন্য মানুষটা একটা সময় আপনাকে এসে খোঁচা দিবে, ঠিক আছে। সো টেলিগ্রামের এইসব ফিক্সড টিক্সড বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। বর্তমানে সব কিছু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। তারপর ওটস না দেখে কখনোই আমি ইনভেস্ট করি না, সেক্ষেত্রে আমার কাছে প্রাধান্য থাকে 1.75-এর আপ যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। আর লস কভার করতে গিয়ে ডাবল করার চেষ্টা করি না কখন। যেমন আমি 50 লস করে ফেললাম, এটাকে আমি রিকভারি করার জন্য পরে 100, এই কাজগুলো করি না। এগুলো করলে আরও হারার প্রবণতাটা বেশি থাকে। এগুলো হলো আমি এগুলো মেনে চলি, এগুলো আমি প্রিন্সিপাল মানি। সো একটু ভেবে দেখবেন, এগুলো হয়তো বা আপনাদের কাজে দেবে, ঠিক আছে। আর লং টার্ম থাকার খুবই কম চেষ্টা করি, দিনে 3টা 4টা এনাফ।
সো এটাই ছিল আমার বেসিক এবং এক্সপার্ট টিপস 2025 সালের জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন যদি মন চায়। আর যাই করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন কোনোটাই হবেন না। যদি হন সেটা আপনার একান্তই নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, ঠিক আছে? আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ভার বহন করবেন না। খুব শীঘ্রই কথা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।